আসসালামু আলাইকুম। আজ ৫ মার্চ ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে জানালেন ডক্টর ইউনূস। জানা গেল ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান। নতুন শিক্ষা উপদেষ্টাকে নিয়ে নাখোশ রিজভী। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনূস বলেছেন, বিচার হবে শুধু তার নয়, তার সাথে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও। মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হাসিনার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ। অধ্যাপক ইউনূস বলেছেন, তারা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন, কিন্তু নয়াদিল্লি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারতে থেকেই হোক। প্রফেসর ইউনূস সম্প্রতি হাউস অব মিরর্স বা আয়নাঘর নামে পরিচিত একটি কুখ্যাত গোপন কারাগার পরিদর্শন করেছেন। দরিদ্রের ব্যাংকার হিসেবে পরিচিত অর্থনীতির এই অধ্যাপক বলেছেন, সেখানে তিনি যা দেখেছেন তাতে তিনি হতবাক। ডক্টর ইউনূস বলেন, এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পারেন, আপনি অনুভব করতে পারেন বা আপনি পর্যবেক্ষণ করতে পারেন। হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ, নির্যাতন ও হত্যার তদারকি করার অভিযোগ রয়েছে। হাসিনা, তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় 800 গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকি করার দায়ে অভিযুক্তদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। অধ্যাপক ইউনূস বলেন, অভিযুক্ত অপরাধের সাথে জড়িত লোকের সংখ্যা বেশি হওয়ায় কাজ করতে সময় লাগছে। তিনি বলেন, সবাই এই অপরাধের সাথে জড়িত ছিল, পুরো সরকার এর সাথে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা সত্যি এবং উৎসাহের সাথে এই অপরাধগুলো করছিল, আর কারা উচ্চপদস্থদের আদেশের অধীনে এসব কাজ করছিল, এবং কারা পুরোপুরি এসব অপরাধের সমর্থনকারী না হলেও এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। হাসিনা নিরাপত্তা বাহিনী ও পুলিশকে গত বছরের জুলাই এবং আগস্টে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নের জন্য অভিযুক্ত করা হয়েছে। জাতিসংঘ অনুমান করছে, সাবেক এই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিনগুলোতে সরকারের সহিংস দমনপীড়নে প্রায় 1400 জন নিহত হয়েছিলেন। প্রফেসর ইউনূস ভুক্তভোগীদের পরিবার কত দ্রুত ন্যায় বিচার দেখতে পাবে এবং তার চোখের সামনে সেই বিচার হবে কিনা তা নিয়ে প্রত্যাশা পূরণ করার চেষ্টা করে চলেছেন। এমন অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে নতুন নির্বাচন হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিছু অপরাধী শাস্তি পাবে, কিছু তখনও প্রক্রিয়াধীন থাকবে, কিছু তখনও খুঁজে পাওয়া যাবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার দলের নেতাকর্মীদের অনেকেও পার্শ্ববর্তী দেশটিতে পাড়ি দেন। তবে 5 আগস্টের পরেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের বিভিন্ন লোকেশনে তিনি আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে, তবে কোথাও মেলেনি ওবায়দুল কাদেরের খোঁজ। গুঞ্জন আছে দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও, তিনিও ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে। তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায়, সর্বশেষ 5 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি খোলা ছিল। ওই দিন দুপুর 2:42 তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। ওই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড 47/2/6 সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের। ওই তালিকায় দেখা গেছে, ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয়, নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম। বুধবার সকাল 10:06 ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় শাহজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলাইমান সেলিম সহ অন্য আসামিদের। এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? উত্তরে সাবেক নৌমন্ত্রী বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এ সমস্ত কারণে দোয়া করবা। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না কারা 12টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। পরে তাদের কাঠগড়ায় উঠানো হয়। এ সময় তাদের হাতের হ্যান্ডকাফ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর 10:15 বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আদালত থেকে নামিয়ে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়। এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, আপনি এত হাসেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। এরপর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভালো আছি, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে। তারা সরকার প্রধানের কান ভারী করেন এবং উন্নয়নমূলক কোনো সিদ্ধান্ত নিতে দেন না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। একযোগে দেশের সব নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে এই ঐক্য পরিষদ। রিজভী বলেন, যারা সমাজে আলো ছড়ায়, মানুষকে আলোকিত করে, তাদেরকে ধর্ণা দিতে হচ্ছে সচিবালয়ে, অথচ যারা বাজারে সিন্ডিকেট করছে তারা কিন্তু গ্রেফতার হন না। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখি না। পেটের ক্ষুধা থেকে নন এমপিওভুক্ত শিক্ষকরা যে দাবি তুলেছেন তাতে কোনো কর্ণপাত করছে না সরকার। তিনি বলেন, এই সরকার তো আবু সাইদের রক্তের সরকার, মুগ্ধের রক্তের সরকার। যারা সমাজে আলো ছড়ায় তারা খেয়ে বেঁচে থাকার জন্য রাস্তায় অবস্থান করছে, অথচ সরকারের পক্ষ থেকে দাবি দাওয়া পূরণের কোনো আশ্বাস নেই। তার মানে সরকারে কিছু গণবিরোধী আছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা শুনতে পাচ্ছি সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে। তাদের কারণে ডক্টর ইউনূস সাহেব একাই কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি তো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী সমমর্যাদা। তিনি তো উন্নয়নে কিছু সিদ্ধান্ত একাই নিতে পারেন, কিছু উপদেষ্টা সেটি হতে দিচ্ছে না। রিজভী আরো বলেন, এখানে অনেক শিক্ষক আছেন যারা 27 বছর ধরে ছাত্র তৈরি করছেন, যারা সমাজের অনেক দায়িত্ব পালন করছেন। এরা কি দেশের নাগরিক না? তাহলে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সরকার? প্রধান উপদেষ্টা তো শিক্ষক বান্ধব, তিনি শিক্ষকদের নিয়েই আন্দোলন করেছেন। তবে তার উপদেষ্টা পরিষদে কিছু গণবিরোধী উপদেষ্টা আছেন, তারা ভালো কাজগুলো হতে দিচ্ছেন না। সাথে শিক্ষকদের অনাহারে রেখে, তার সন্তানদের অনাহারে রেখে আপনারা কি আনন্দ পাবেন? তাদের দিকে প্রধান উপদেষ্টার দৃষ্টি দিতে দিচ্ছেন না কেন? রিজভী বলেন, ডক্টর আমিনুল ইসলাম একজন মেধাবী বিশিষ্ট শিক্ষাবিদ, তার নাম শিক্ষা উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছিল। আবার বিকেলে গণমাধ্যমে দেখলাম তার জায়গায় আরেকজনের নাম ঘোষণা করা হয়েছে। ডক্টর আমিনুল ইসলামের মতো একজন বিশিষ্ট স্বনামধন্য ও খ্যাতিমান শিক্ষকের সঙ্গে এমন আচরণ কেন? এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আবিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনেক সময়ই আমরা বলে থাকি যে আমি কি করব আপনি বলে দিন। এটা কখনোই বলবেন না। আপনি কি করবেন, কি করতে পারবেন, কিভাবে কোন পথে সফলতার দিকে এগিয়ে যাবেন সেই বিষয়ে কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারেন বটে, কিন্তু আপনি এই জীবনে কি হতে চান, কি করতে চান সেটা নির্ধারণ করতে হবে আপনাকেই। কারণ আপনার চেয়ে আর ভালো কেউ আপনার সম্পর্কে জানে না। সেই জন্যে প্রথম কাজ হচ্ছে নো দাই সেলফ। নিজেকে জানো, আপনি কি পারবেন, আপনার যোগ্যতা কি, আপনি কতটুকু যেতে পারবেন, আপনি কতটুকু সক্ষমতা অর্জন করেছেন তা কেবল আপনি বলতে পারবেন। আর যখনই আপনি বলতে পারবেন তখন আপনি এক ধাপ এগিয়ে গেলেন এবং আপনি নিজেকে বিচার করতে পারবেন যে আসলে আপনি কোন পথে গেলে সফলতা দ্রুত পাবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। বিশ্বজুড়ে মানবজাতি বিভিন্ন ধর্ম অনুসরণ করে,
এদের মধ্যে খ্রিস্টান, ইসলাম এবং হিন্দু ধর্মের অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার মতো মহাদেশগুলোতে খ্রিস্ট ধর্ম এবং ইসলামের শক্তিশালী উপস্থিতি রয়েছে। খ্রিস্টান ধর্মের সংখ্যা ইউরোপ এবং আমেরিকায় বেশি, যেখানে ইসলাম এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে সংখ্যাগরিষ্ঠ ধর্ম। অন্যদিকে হিন্দু ধর্ম মূলত ভারত কেন্দ্রিক। নেপালেও এই সনাতন ধর্মের অনুসারী মানুষ আছে। এগুলো ছাড়া অন্যান্য দেশে হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে কম। কয়েক বছর ধরে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার তার প্রতিবেদনে তুলে ধরেছে যে বিশ্বব্যাপী ধর্মীয় ক্ষেত্র ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। 2015 সালে প্রকাশিত তাদের একটি প্রতিবেদন 2050 সাল পর্যন্ত প্রবণতাকে প্রজেক্ট করে। উর্বরতার হার এবং প্রধান ধর্মে তরুণদের অনুপাতের মতো কারণগুলো ধর্মভিত্তিক জনসংখ্যার পরিবর্তনকে প্রভাবিত করছে। উপরন্তু লোকেরা এখন ঘন ঘন তাদের ধর্ম পরিবর্তন করছে, যা বিভিন্ন ধর্মের জনসংখ্যাকেও প্রভাবিত করছে। পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে খ্রিস্টান ধর্মই সবচেয়ে বেশি অনুসরণীয় ধর্ম হিসেবে আধিপত্য বজায় রাখবে, তবে মুসলিম জনসংখ্যাও দ্রুততম হারে বৃদ্ধি পাবে। এই ধারা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের সমান হবে। ফলস্বরূপ বিশ্বব্যাপী ইসলামের প্রাধান্য থাকবে। পিউ রিসার্চের রিপোর্ট অনুযায়ী আগামী 25 বছরে বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মের অনুসারী মানুষের সংখ্যা ইসলাম অনুসারীদের সমান হবে। ইউরোপে আগামী আড়াই দশকের মধ্যে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার 10% পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই অঞ্চলে ইসলামের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয় এমন মানুষের সংখ্যা বাড়বে 2050 সালের মধ্যে। যুক্তরাষ্ট্রে খ্রিস্টান জনসংখ্যা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে এবং খ্রিস্টান নয় এমন জনসংখ্যায় ইহুদিরা আর দ্বিতীয় অবস্থানে থাকবে না। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। পিউ রিসার্চের রিপোর্ট অনুযায়ী 2050 সাল নাগাদ ভারতে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ভারত ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার অধিকারী হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারত হিন্দু ধর্মের একটি শক্ত ঘাঁটি থাকবে। পরবর্তী 25 বছরে হিন্দু জনসংখ্যাও বাড়তে থাকবে। বিশ্বব্যাপী বৌদ্ধদের সংখ্যা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী এপ্রিল থেকে ভারতের উপর 100% বেশি পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, মঙ্গলবার পুনরায় ভারতকে উচ্চ শুল্কের জন্য লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, পারস্পরিক শুল্কের ক্ষেত্রে এবার নয়াদিল্লিকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আগামী 2 এপ্রিল থেকে এই শুল্ক নীতি কার্যকর করবেন ট্রাম্প। মোটর গাড়ি শিল্পের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ভারত 100% বেশি শুল্ক আরোপ করে। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসে প্রথম ভাষণ দিলেন ট্রাম্প। যৌথ অধিবেশনের ভাষণে ট্রাম্প বলেছেন, ভারত আমাদের উপর 100% শুল্ক আরোপ করে, যা যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য নয়। 2 এপ্রিল থেকে পাল্টা শুল্ক আরোপ করা হবে। তারা আমাদের উপর যে পরিমাণ শুল্ক দেবে, আমরাও তাদের উপর একই পরিমাণ শুল্ক দেব। তারা যদি তাদের বাজার থেকে দূরে রাখতে শুল্ক ব্যবহার করে, তাহলে আমরাও আমাদের বাজার থেকে দূরে রাখতে শুল্ক দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের কয়েক সপ্তাহ না যেতেই ভারতের উপর কর বসানোর এমন কড়া বার্তা দিলেন ট্রাম্প। অবশ্য যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা করা হয়েছিল। নয়াদিল্লির ব্যাপক আশা ছিল মার্কিন বাজারে তাদের পণ্য প্রবেশে শুল্ক ছাড়ে বিশেষ সুবিধা পাবে ভারত। সে লক্ষ্যে আলোচনা শুরুর আগেই বোরবন হুইস্কির মতো বেশ কয়েকটি মার্কিন পণ্যে শুল্ক কমিয়েছিল দিল্লি। তবে এই নীতি ভারতকে ট্রাম্পের শুল্ক নীতির হাত থেকে রক্ষা করতে পারেনি। এমন পরিস্থিতিতে পারস্পরিক শুল্ক কমানোর চেষ্টা করবে নয়াদিল্লি। কেননা ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সোমবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। সেখানে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন। আরেকটি বিষয় হচ্ছে, চীনের ওপর ট্রাম্পের শুল্ক নীতি ভারতে কিছুটা বাড়তি সুবিধা দেয়। তার প্রথম মেয়াদে চীনকে লক্ষ্যবস্তু করায় ইলেকট্রনিক খাতে রপ্তানির সুযোগ পেয়েছিল ভারত। কংগ্রেসকে সম্বোধন করে ট্রাম্প বলেন, অন্য বহু দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করে যাচ্ছে। এখন সময় এসেছে সেই দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি প্রয়োগ করা। ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর তুলনামূলক বেশি শুল্ক আরোপ করে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি এই বিষয়টি অন্যায্য বলে অভিহিত করেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press।
youtube.com/change tvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। change tv.press এক ফোঁটা হলুদও নেই।